ফ্যামিলি কার্ড তথ্য সংরক্ষণ করার জন্য একটি পিডিএফ ফাইল দেওয়া হয়েছে। এই পিডিএফ ফাইলের মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনি যদি একজন সুপারভাইজার অথবা তথ্য সংরক্ষণকারী হয়ে থাকেন, আপনাকে কী কী তথ্য সংরক্ষণ করতে হতে পারে তার একটা নমুনা পিডিএফ ফাইল দেওয়া হয়েছে। সো এই পিডিএফ ফাইলের মাধ্যমে আমরা আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনি খুব সুন্দর করে ট্যাবটি পরিচালনা করতে পারেন এবং ট্যাবে কী কী বলা হয়েছে সেটার একটা লিখিত ফাইল আপনার কাছে থাকে এবং আপনি আগে থেকেই সেই সম্পর্কে জানতে পারেন, যাতে করে আপনার তথ্য কালেক্টটা ভালো হতে পারে। সো ভিউয়ার, আশা করি আপনি ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন। যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সো আজকের পর্বে আমি আলোচনা করব আপনাকে কী কী তথ্য সংরক্ষণ করতে হতে পারে, সেই সকল তথ্যের সাথে আপনি পরিচিত কিনা সেগুলো আপনি ভালো করে যদি জানতে পারেন তাহলে আপনার কাজে অনেকটা সহজ হবে এবং আপনি সুন্দর করে ট্যাবটা পরিচালনা করতে পারবেন। আর যারা সুপারভাইজার থাকবেন তারা সুন্দর করে মনিটর করতে পারবেন যে আপনার তথ্য সংরক্ষণকারী কী কী তথ্য সংরক্ষণ করছে, তার কোথায় ভুল হচ্ছে না কি হচ্ছে, সকল তথ্য আপনি কিন্তু সুন্দরভাবে জানতে পারবেন। সো আশা করি আপনি ভিডিওটি দেখবেন। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহের ফর্ম নারী সদস্যের জন্য। অবশ্যই সদস্যটি কি হইতে হবে? নারী সদস্য হইতে হবে। আবারও বলছি, অবশ্যই সদস্যটি কি নারী সদস্য হইতে হবে, কোনো পুরুষ সদস্য হওয়া যাবে না। সো আপনি এইভাবে কিন্তু তথ্যগুলো কালেক্ট করবেন। সো প্রথমে আপনাকে কি করতে হবে, আবেদনকারীর সম্পূর্ণ সুন্দর করে নাম সেটি আপনি বাংলাতে লিখবেন, তারপরে হচ্ছে আবেদনকারীর ইংরেজি নাম সুন্দর করে লিখবেন এবং আবেদনকারীর পরিচিতি যতগুলো আছে সবগুলো আপনাকে কালেক্ট করে একত্রে নিতে হবে এবং আপনি তাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিবেন যে আপনি তথ্য কালেক্ট করতে আসছেন এটি ফ্যামিলি কার্ড সম্পর্কে। সো তারা যেন আপনার সাথে সেইভাবে কী করে থাকে, কোঅপারেট করতে পারে, আপনি তাদেরকে সেইভাবেই পরামর্শগুলো দেবেন এবং আপনি যেন সঠিকভাবে কাজটা পরিচালনা করতে পারেন সেইভাবে তাদের সাথে কথা বলে নেবেন। ঠিক আছে? হয়তো কেউ রেগে যাবে বা তাদের সাথে কথা মিলবে না। সো আপনি সুন্দর করে বোঝানোর চেষ্টা করবেন যে আপনি কী উদ্দেশ্যে এসেছেন, আপনার উদ্দেশ্যগুলো কী, সঠিকভাবে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে? সো এইবার বলা হয়েছে পরিচিতি ডকুমেন্ট যেমন নিজস্ব প্রযোজ্য ক্ষেত্রে, তারপরে টিকশাল থাকলে আপনি টিক চিহ্ন দেবেন, যেহেতু এগুলো আপনাকে ট্যাবে করতে হবে এবং ট্যাবের মাধ্যমে আপনাকে পরিচালনা করতে হবে। সো আপনি যদি এগুলো আগে থেকে না জানেন তাহলে আপনি কিন্তু ট্যাবটা সঠিকভাবে পরিচালনা করতে পারবেন না। পরিচিতি নম্বর অর্থাৎ এনআইডি কার্ডের যেগুলো থাকবে, তারপরে হচ্ছে পরিচিতির নাম যেইভাবেই হোক বা যেভাবে দেওয়া আছে এনআইডি কার্ডে আপনাকে হুবহুব সেইভাবে লিখতে হবে, অতিরঞ্জিত কোনো কিছু করা যাবে না। যদি করেন তাহলে আপনাকে সুপারভাইজার এবং সুপারভাইজারে যদি তা চেক না করতে পারে তাহলে তাকে পরবর্তী বা উপরবর্তী যিনি কর্মকর্তা রয়েছেন তাকে কিন্তু ক্যান্সেল করবে। সো ভালোভাবে আপনাদের কাজগুলো পরিচালনা করবেন। ইস্যু তারিখ প্রযোজ্য হবে। ঠিক আছে? এগুলো তথ্য কিন্তু আপনার প্রয়োজন হবে। এখন শুরু থেকে দেখেন, তো এখানে বলা হয়েছে এনআইডি কার্ড। সো এনআইডি কার্ডের কারো নাম্বার 10 সংখ্যা হতে পারে, কারো বা 17 সংখ্যা হতে পারে। যদি একজন পুরাতন মহিলা হয়ে থাকে বা তাদের জন্ম যাদের আগে হয়েছে তাদের কিন্তু 10 সংখ্যা থাকবে, আর যারা নতুন হয়েছে 2000 পরে বা 2010-12 পরে তাদের কিন্তু 17 থেকে এরকম ডিজিট হবে। সো আপনি খুব ভালো করে এই তথ্যগুলো আগে কালেক্ট করে নেবেন। ঠিক আছে? তারপরে আপনার জন্ম নিবন্ধন যদি থাকে সেই জন্ম নিবন্ধন কালেক্ট করবেন। সমাজসেবা বা মহিলা বিষয়ক সভা যদি ভাতা থাকে সে আছে কিনা তাকে জিজ্ঞেস করবেন। বয়স্ক ভাতা তিনি পান কিনা এই সকল তথ্য তার কাছে জানতে চাইবেন। বিধবা বা স্বামী গৃহীতা ভাতা রয়েছে কিনা এই সকল তথ্য জানতে চাইবেন। প্রতিবন্ধী ভাতা সে পায় কিনা এই সকল তথ্য জানতে চাইবেন। প্রতিবন্ধী উপবৃত্তি পাচ্ছেন কিনা তার কোনো পরিবারের সদস্য সেগুলো জানতে চাইবেন। অনগ্রসর জনগোষ্ঠী ভাতা পাচ্ছেন কিনা এই সকল তথ্য আপনি কিন্তু জানতে চাইবেন। তারপরে হচ্ছে অনগ্রসর জনগোষ্ঠী উপবৃত্তি আছে, মাতৃকালীন ভাতা তিনি পাচ্ছেন কিনা, মৎস্যজীবী কার্ড আছে কিনা, তারপরে হচ্ছে উপরোক্ত লিখিত ভাতা ব্যতীত অন্যান্য কোনো ভাতা তিনি পেয়ে যদি থাকেন সেগুলো নাম আপনাকে সুন্দর করে এগুলোতে লিখতে হবে। আশা করি আপনি এতটুকু অংশ বুঝতে পারছেন। তো চলুন আমরা পরের অংশটুকু একটু দেখে নিই। ওকে, এবার বলা হয়েছে স্থানীয় সরকার দুধস্থ ভাতা কার্ড ও ভিজিট বা ডিজিটির অন্যান্য হলে সেগুলো আপনাকে লিখতে হবে। রেশন কার্ড যদি পেয়ে থাকেন সেগুলো লিখতে হবে। টিসিবি কার্ড যদি আপনার পেয়ে থাকেন তাহলে সেগুলো আপনাকে লিখতে হবে। মৎস্য কার্ড যদি থাকে সেগুলো লিখতে হবে। কৃষি কার্ড যদি থাকে লিখতে হবে। মুক্তিযোদ্ধা কার্ড বা ভাতা যদি থাকে সেগুলো তথ্য কালেক্ট করে লিখে নিতে হবে। অন্যান্য কার্ড বা রেজিস্ট্রেশন সমবায় সমিতি যদি থাকে সেগুলোর তথ্য কালেক্ট করতে হবে এবং পেনশন কার্ড এগুলো আপনাকে সঠিকভাবে এগুলো আগে নিতে হবে। সো আপনি কি করবেন, যখন যে বাসায় যাবেন, যে বাসায় গিয়ে তার কাছে তথ্য জানতে চাইবেন এগুলো আগে সুন্দর করে বুঝাবেন যে আপনি কোনো ধরনের কার্ড বা ভাতা পাচ্ছেন কি না। সে যদি পেয়ে থাকেন সবগুলো আপনি একত্রে নিয়ে আসবেন, তাহলে কি হবে, আপনার কাজটা অনেক দ্রুত হবে এবং আপনি দ্রুত কমপ্লিট করতে পারবেন আপনার প্রথম দিনের কাজ বা দ্বিতীয় দিনের কাজ। আপনি যে কয়েকদিনই কাজ করুন না কেন সঠিকভাবে কাজগুলো সাবমিট করতে পারবেন। ঠিক আছে? সো আমি এই পিডিএফটি আপনাদের দিয়ে দেবো। যদি মনে হয় যে আপনাদের পিডিএফ প্রয়োজন কমেন্ট করবেন, আর
কমেন্ট লিঙ্কে আপনি এই পিডিএফটা কিন্তু পেয়ে যাবেন। এখানে রয়েছে ফ্যামিলি কার্ড পাইপলাইন বা পাইলটিং বাস্তবায়ন গাইডলাইন রয়েছে 2026, পৃষ্ঠা নং 20 রয়েছে। সো এইটা একটা পিডিএফ রয়েছে, কী করবে বা কী কাজ রয়েছে এগুলো কিন্তু বিস্তারিত তারা বলে দিয়েছে, ঠিক আছে? ওকে, আশা করি আপনারা এতটুকু অংশ বুঝছে। ওকে, এবার যেটা দেখব সেটি হচ্ছে জন্ম তারিখ। আপনার জন্ম তারিখ লিখতে হয় কীভাবে, এটা অনেকেই বুঝতে পারে না বা যদিও বুঝে আবার এলোমেলো লিখে থাকে। অবশ্যই আপনাকে কী করতে হবে, আগে দিনের নাম লিখতে হবে, মাস, তারপরে হচ্ছে বছরের নাম দেবেন, তারপরে হচ্ছে মহিলা, তারপরে কী থাকবে সেটি হচ্ছে 6 নাম্বার। ছবির ফাইল আকার সাইজকে 200 কেবি হতে হবে বা কম হতে হবে। ছবি সফট কপি বা হার্ড কপি ফরম্যাট ফাইল আপলোড করতে হবে, ঠিক আছে? সো এগুলো আপনি অবশ্যই ট্যাবে আপনাকে শিখে দেওয়া হবে, আপনাদের একটু ট্রেনিং করা হবে, 2-3 দিনের মতো ট্রেনিং নেওয়া হবে। আপনি ওই ট্রেনিংয়ের মাধ্যমে কী কাজ করতে হবে সেগুলো আরও ভালোভাবে জানতে পারবেন। বাট এগুলোর সাথে আপনি তথ্যগুলোর সাথে আগে পরিচিতি হয়ে নেন। তারপরে দেখেন পিতার নাম লিখতে হবে, সেটা জাতীয় পরিচয়পত্র নাম অনুযায়ী। পিতা ইংরেজি দিয়ে লিখতে হবে, বাংলা দিয়ে লিখতে হবে। পিতার জাতীয়পত্র, পরিচয়, এনআইডি কার্ড লিখতে হবে। জন্ম নিবন্ধন যদি থাকে সেটা লিখতে হবে। মৃত্যু হলে তার প্রযোজ্য ক্ষেত্রে মৃত্যুর ডেথ সার্টিফিকেট প্রয়োজন হবে। তারপর মাতার নাম ইংরেজি বাংলা লিখতে হবে, ঠিক আছে? তারপর স্বামীর নাম যদি থাকে, যদি কেউ বিবাহিত হয়ে থাকে তাহলে অবশ্যই তার স্বামীর নাম এখানে ইনক্লুড করতে হবে। সেটি বাংলা লিখতে হবে, ইংলিশ লিখতে হবে, স্বামীর এনআইডি কার্ড, জন্ম নিবন্ধন, এবং যদি মৃত্যু হয়ে থাকে তাহলে ডেথ সার্টিফিকেট অবশ্যই এখানে প্রয়োজন হবে। এবং 17 নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে মোবাইল নম্বর অবশ্যই রাখতে হবে। যদি আপনি মোবাইল নম্বর না রাখেন তাহলে হয়তোবা এই তথ্যগুলো রিজেক্ট হয়ে যেতে পারে। সো অবশ্যই তথ্য কালেক্ট করার পূর্বে অবশ্যই আপনি সেই যে তথ্য দিবেন তার কাছ থেকে অবশ্যই মোবাইল নাম্বারটা নিয়ে নেবেন। তারপর হচ্ছে বৈবাহিক অবস্থা, আপনি বিবাহিত কিনা বা এই সকল তথ্য আপনি তার কাছ থেকে নিয়ে নেবেন। তারপরে সে ধর্ম, এখানে ধর্ম আসবে ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য যদি থাকে। জাতীয়তা কি, বাংলাদেশি। শিক্ষাগত যোগ্যতা, তার কাছ থেকে আপনি তথ্য নিচ্ছেন আসলে তিনি কোন ধরনের শিক্ষকতায় রয়েছেন, নিরক্ষর জেএসসি, এসএসসি, এইচএসসি বা গ্র্যাজুয়েট করেছেন কিনা, এই সকল তথ্য তার কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? এরপর রয়েছে আরও গুরুত্বপূর্ণ তথ্য, সেগুলো হচ্ছে পেশা। তিনি বর্তমানে কোন ধরনের পেশায় নিযুক্ত রয়েছেন সেই সকল তথ্য তার কাছ থেকে আপনি জানবেন। যোগাযোগ তথ্য রয়েছে এবং আপনি স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা সুন্দর করে যে ফর্মটি রয়েছে সেখানে অবশ্যই ইনক্লুড করে দেবেন, যাতে করে পরবর্তীতে তার সাথে যোগাযোগ করার সময় আপনার কোনো ধরনের অসুবিধায় পড়তে না হয়। সো আশা করি এতটুকু অংশ বুঝতে পেরেছেন। ওকে, এবার রয়েছে যে বর্তমান ঠিকানার কথা বলা হয়েছে। আমি একটু আগেই বলেছি যে স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা আপনাকে সঠিকভাবে লিখতে হবে। 24 নাম্বার বলা হয়েছে স্বাস্থ্যগত বা কর্মগত সংক্রান্ত তথ্য আপনাকে সঠিকভাবে লিখতে হবে। আপনি যদি কর্মহীন হন তাহলে লিখতে হবে, সম্পূর্ণ অক্ষম হয়ে থাকেন তাহলেও সেটি লিখতে হবে, আংশিক অক্ষম হইলে সেটি লিখতে হবে, প্রতিবন্ধী হইলেও আপনাকে সেই তথ্যগুলো সুন্দর করে দিতে হবে। কোনো কিছু লুকানো যাবে না, কোনো তথ্য আপনি হাইড করতে পারবেন না। যদি হাইড করেন তাহলে পরবর্তীতে যদি রিচেক হয় তাহলে আপনি কিন্তু ক্যান্সেল হতেই পারেন। সো কোনো অতিরঞ্জিত কোনো তথ্য দেবেন না, যেটা সত্য সেটা দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? তাহলে আপনার তথ্যগুলো কারেকশন ভালো থাকবে। এরপর বলা হয়েছে 25 নম্বর পরিবারে খাবার সদস্য সংখ্যা কত বা এই সেই রয়েছে। তারপর শিশুদের সংখ্যা কত, পুরুষদের সংখ্যা কত, নারীর সংখ্যা কত, বার্ষিক আয় কত, এটা গুরুত্বপূর্ণ একটি তথ্য। তারপর হচ্ছে ভূমি মালিকানা রয়েছে কি না, এগুলো সকল তথ্য আপনাকে ইনক্লুড করতে হবে। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে, যেহেতু আপনি ফ্যামিলি কার্ডের জরিপ করছেন এই জন্য আপনার গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ব্যাংক হিসাব যদি থাকে ব্যাংক হিসাব সুন্দর করে দিবেন। ব্যাংক অ্যাকাউন্টগুলো নাম্বার এখানে সুন্দর করে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। 33 নম্বর গুরুত্বপূর্ণ, আপনি নমনীয় বা নমনীর তথ্য দিতে চান কিনা সেটি আপনাকে অবশ্যই ইনক্লুড করতে হবে। যদি ধরেন আপনি নমনীর তথ্য দিতে চাচ্ছেন তাহলে আপনার তথ্যটা এখানে সুন্দর করে দিয়ে দিবেন। নমনী বলতে বোঝাই সেটা হচ্ছে নমনী বলতে নমনীয়, ঠিক আছে? নমিনি যেটা বলে আমরা থাকি। সো নমিনি হচ্ছে জিনিসটা হচ্ছে কি আপনার অবর্তমানে বা অনুপস্থিতিতে যে মানুষটি আপনার টাকা পয়সা বা যেই জিনিসটাই রাখুন না কেন সেই জিনিসটা সংরক্ষণ করবে সেই মানুষটার নাম আপনাকে উল্লেখ করতে হবে। আপনার বিশ্বস্ত মানুষের নাম আপনি এখানে ইনক্লুড করার চেষ্টা করবেন। সো যারা তথ্য কালেক্ট করবেন তাদেরকে অবশ্যই বুঝিয়ে দেবেন যে আসলে এই জিনিসটা কী, তাহলে তারা বুঝতে পারবেন এবং আপনাকে সেইভাবে তথ্য তারা দিয়ে সহযোগিতা করবেন। ওকে, এরপর আরও রয়েছে অনেক ধরনের তথ্য রয়েছে। সো সকল তথ্য কিন্তু সফলভাবে বুঝিয়ে দেওয়া হচ্ছে। তারপর যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন, আমরা চেষ্টা করব আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য। এরপর রয়েছে খাবার, আপনার খানার কোনো সদস্য কি কৃষি বা অকৃষি কাজের সাথে যুক্ত রয়েছেন কিনা। 38 নম্বর বলছে আপনার খানার সকল সদস্য মালিকানায় মোট জমির পরিমাণ কতটুকু রয়েছে, বিদেশে অবস্থানরত কেউ আছে কিনা সেটা লিখতে হবে। আপনার প্রধান ঘরের দেওয়াল কেমন, সেটা ইটের বাড়ি, ইটের কিনা, সকল তথ্য দেখুন একেবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে এখানে তথ্যগুলো দেওয়া আছে। আপনি কিন্তু কোনো তথ্য মিসিং করতে পারবেন না বা আপনার অতিরঞ্জিত কোনো তথ্য ইনক্লুড করে দিতে পারবেন না। সো এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে?
ওকে, তারপরে আপনি এগুলো দেখতে পাচ্ছেন কী, কী রয়েছে। এগুলো কিন্তু আপনাকে খুব সুন্দর করে এনআইডি কার্ড, পরিচিতি ডকুমেন্ট যেগুলো থাকতেছে এনআইডি কার্ডের নম্বর, পরিচিতি এগুলো সকল তথ্য আপনাকে সুন্দর করে এখানে ইনক্লুড করতে হবে। তারপরে মুক্তিযোদ্ধা ভাতা এখানে যখন একসাথে রয়েছে, এগুলো কাজ হচ্ছে আপনার যারা সুপারভাইজার রয়েছেন তাদের কিন্তু এগুলো আপনাকে চেক করতে হবে। সুপারভাইজারের কাজগুলো হচ্ছে এগুলো যে একত্রে আপনাকে রিপোর্ট তৈরি করতে হবে। রিপোর্টটা আসলে কেমন হলো সেগুলো এখানে দিবেন, যে তথ্য সংরক্ষণকারী স্বাক্ষর টিপসই বা দেবেন, যেহেতু আপনি ট্যাবে কাজ করবেন সেখানে তারা দিবে। অবশ্যই আপনাকে সেখানে ফিঙ্গারপ্রিন্ট নিতে হবে। জরিপকারী স্বাক্ষর, আপনি কে জরিপ করছেন তার স্বাক্ষর দিতে হবে। অনুমোদনকারী স্বাক্ষর থাকবে এবং যাচাইকারী স্বাক্ষর, অর্থাৎ এখানে সুপারভাইজারের স্বাক্ষর থাকবে। যিনি সুপারভাইজার তিনি কিন্তু এই সকল তথ্য কী করবেন, অবশ্যই যাচাই বাছাই করবেন। তার কাজই হচ্ছে এরকম একটা রিপোর্ট থাকবে, সেই রিপোর্টে সকল তথ্য একত্রে আসছে কিনা বা কী কী তথ্য চাওয়া হয়েছে সেই সকল তথ্য এখানে ইনক্লুড করা হয়েছে কিনা আপনি কিন্তু এখান থেকে জানতে পারবেন। সো আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনি বুঝতে পারছেন একজন তথ্য সংগ্রহণকারীর কী কী দায়িত্ব রয়েছে এবং একজন সুপারভাইজারকারী যিনি রয়েছেন তার কী কী দায়িত্ব পালন করতে হবে। মোটামুটি একটা ধারণা পেয়ে গেছেন। আপনাকে অবশ্যই ট্রেনিং দেওয়া হবে, ট্রেনিং দিয়েই আপনাকে মাঠ পর্যায়ে পাঠানো হবে। সো আপনি যেইভাবে থাকুন না কেন, যেভাবে প্রস্তুতি নিতে হবে আপনাকে, সেই সকল তথ্য আপনাকে দিয়ে সহযোগিতা করলাম যাতে করে আপনি বুঝতে পারেন আপনার কী কাজ এবং সেই কাজটা যেন আপনি সুন্দর এবং সুস্থ শরীরে থেকে করতে পারেন। সো ভিউয়ার, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করবেন। যদি কোনো কিছু জানতে প্রয়োজন মনে হয় অবশ্যই কমেন্ট সেকশন রয়েছে, কমেন্টে জানিয়ে দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।